সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, 10 মের মধ্যে উপজেলা চেয়ারম্যান মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করবে এনসিপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অনলাইন আম বিক্রেতাদের জন্য আম কার্ড চালুর ঘোষণা বিএনপি নেতার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, 3 মামলায় জামিন পেলেন সাবেক রেলমন্ত্রী সুজন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, রাতে ঢাকা সহ 11 জেলায় ঝড়ের আভাস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অবিলম্বে শাপলা চত্বর গণহত্যার বিচার নিশ্চিতের দাবি খেলাফত আন্দোলনের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভোটের ফলাফল মানবেন না মমতা, মুখ্যমন্ত্রীর পদ না ছাড়ার ঘোষণা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আবার যুদ্ধের সংখ্যায় মধ্যপ্রাচ্য, সতর্ক অবস্থায় ইসরায়েল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, আমিরাতকে যে বার্তা দিতে তেল স্থাপনায় হামলা, আল জাজিরার বিশ্লেষণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণার নতুন তারিখ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজিস আলম জানিয়েছেন, আগামী 10 মের মধ্যে প্রাথমিকভাবে সমর্থিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার রাজধানীর বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীপেশার নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শারজিস আলম জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী 30 এপ্রিলের মধ্যে 100টি উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর নাম প্রকাশ করার কথা ছিল। তবে ব্যক্তিগত ও সাংগঠনিক নানা কারণে সেই সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এছাড়া এ মাসের মধ্যেই 7টি সিটি কর্পোরেশনে এনসিপি সমর্থিত মেয়র পদ প্রার্থীদের নাম আমরা ঘোষণা করব। এখন আমরা একটি 11 দলীয় জোটে আছি। বিরোধী দল হিসেবে রাজনীতি করছি, সংসদে ভূমিকা পালন করছি, কিন্তু একই সাথে এনসিপি এককভাবে, সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে ওঠার যে প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়াতে কাজ করছি। এবং এই কারণে আমরা এখন এককভাবে প্রত্যেকটি জায়গায় স্থানীয় নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা করব। শারজিস আলম বলেন, বিএনপির পক্ষ থেকে আবার স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে 2027 সালের ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তারা ইতোমধ্যে জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনে প্রশাসক বসিয়েছে। তিনি বলেন, উপজেলা পর্যায়ে কোনো উপজেলা চেয়ারম্যান এই মুহূর্তে তার পদে নেই। তারা আবার তাদের পূর্বের ক্ষমতাসীনদের মতো ক্ষমতাকে কুক্ষিগত করার যে পায়তারা, সে পায়তারা শুরু করেছে। শুনতে পাচ্ছে তারা নাকি উপজেলা পরিষদ বিলুপ্ত করার চেষ্টা করছে। এই ধরনের ক্ষমতাকে কুক্ষিগত করা তাদের জন্য হিতে বিপরীত হবে। এজন্য আমরা আহ্বান করব, সিটি কর্পোরেশন এবং উপজেলা ও পৌরসভা নির্বাচন এ বছরের মধ্যেই দিতে হবে। এদিকে অনলাইন আম বিক্রেতাদের জন্য আম কার্ড চালুর ঘোষণা বিএনপি নেতার। অনলাইন আম কেনাবেচায় ক্রেতা ও বিক্রেতার মধ্যে আস্থার সংকট দূর করতে অভিনব এক উদ্যোগের ঘোষণা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আশরাফুল হক ভেরি। মেয়র নির্বাচিত হলে তিনি অনলাইন আম বিক্রেতাদের জন্য বিশেষ আম কার্ড প্রদান করবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার 5 মে বিকেলে একটি গণমাধ্যমের কাছে তিনি তার এই পরিকল্পনার কথা তুলে ধরেন। আশরাফুল হক আগামী রহনপুর পৌরসভা নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও সাক্ষাৎকার ভাইরাল হয়। সেখানে এক ব্লগারের প্রশ্নের জবাবে তিনি বলেন, অনলাইনে আম কেনার ক্ষেত্রে অনেক সময় ক্রেতারা অগ্রিম টাকা পাঠাতে দ্বিধাবোধ করেন। এই আস্থার অভাব দূর করতেই তিনি আম কার্ড চালুর কথা ভাবছেন। কার্ডধারী বিক্রেতাদের একটি নির্দিষ্ট কাঠামোর আওতায় আনা হবে, যাতে ক্রেতারা নিশ্চিন্তে লেনদেন করতে পারেন। আশরাফুল হক রহনপুরের আমের গুরুত্ব তুলে ধরে বলেন, আম আমাদের অঞ্চলের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের মানুষের অনেক স্বপ্ন। আমের উন্নয়ন ও বাজারজাতকরণে যা যা করণীয় তার সবকিছুই আমি মেয়রের দায়িত্ব পেলে করার চেষ্টা করব। আরও জানিয়ে দেব, 3 মামলায় জামিন পেলেন সাবেক রেলমন্ত্রী সুজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে করা মামলাসহ 3 মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার 5 মে বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শেজ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 3 মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন সাবেক রেলমন্ত্রী। 2024 সালের 16 সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ বিশেষায়িত হাসপাতাল থেকে সুজনকে আটক করে পুলিশ। পরে 17 সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় ইমরান হোসেন নামে এক তরুণের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
2024 সালের 28 সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক রেলমন্ত্রী সুজনকে কারাগারে পাঠানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 2024 সালের 22 সেপ্টেম্বর এই মামলায় তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ওই বছরের 17 সেপ্টেম্বর নুরুল ইসলাম সুজনকে যাত্রাবাড়ি থানার গোপীবাগের রায়ান কম্পিউটার ট্রেনিং সেন্টারের মালিক রফিকুল ইসলামকে হত্যার মামলায় গ্রেফতার দেখানো হয়। আরও জানিয়ে দেব, রাতে ঢাকাসহ 11 জেলায় ঝড়ের আভাস। আজ রাতে ঢাকাসহ 11 অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার 5 মে দেশের আভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া এ তথ্য জানান। আবহাওয়া অফিস জানায়, আজ দিবাগত রাত 1টার মধ্যে ঢাকা, খুলনা, ফরিদপুর ও মাদারীপুর সহ দেশের দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চলের উপর গিয়ে আবহাওয়া প্রতিকূল থাকতে পারে। বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ো হওয়ার পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সকাল 9টার মধ্যে রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে অবিলম্বে শাপলা চত্বর গণহত্যার বিচার নিশ্চিতের দাবি খেলাফত আন্দোলনের। অবিলম্বে 2013 সালের 5 মে শাপলা চত্বরের সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিতের দাবি করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আল্লামা আবু জাফর কাসেমি। আজ 5 মে মঙ্গলবার সকাল 11:30টায় মতিঝিল শাপলা চত্বরে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আমির মাওলানা মোহাম্মদ হুসাইন আকন্দের সভাপতিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত আল্লামা আবু জাফর কাসেমি। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম। বক্তব্য রাখেন নায়েবে আমির শাইখুল হাদিস আল্লামা আবুল কাসেম কাসেমি, মাওলানা ইব্রাহিম বিন আলী, মুফতি আসাদুল্লাহ জাকির, মাওলানা তোফাইল আহমদ, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা মোহাম্মদুল্লাহ, যুব আন্দোলন নেতা মাওলানা গাজী আহমদ আবদুল্লাহ মুসা ও মাওলানা আশিকুর রহমান প্রমুখ। আরও জানিয়ে দেব, পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে অংশ নিতে দায়িত্ব ছাড়লেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো তারিকুল ইসলাম। মঙ্গলবার 5 মে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদ থেকে পদত্যাগ করেন। এদিন অ্যাটর্নি জেনারেল বরাবর পাঠানো চিঠিতে নিজের সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেন তিনি। পদত্যাগপত্রে তারিকুল ইসলাম উল্লেখ করেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2026। আরও জানিয়ে দেব, ভোটের ফলাফল মানবেন না মমতা, মুখ্যমন্ত্রীর পদ না ছাড়ার ঘোষণা। প্রায় 100টি আসনে ভোট লুট হয়েছে অভিযোগ এনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ঘোষিত ফলাফল না মানা এবং মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না। সংবাদ সম্মেলন করে মমতা বলেছেন, মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দেবেন না। এবারের বিধানসভা নির্বাচনে ভোট লুঠের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এই পরাজয় প্রকৃত নয়। তার অভিযোগ, প্রায় 100টি আসনে ভোট লুট হয়েছে, গণনা কেন্দ্রে তৃণমূলের প্রতিনিধিদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ওরা গুন্ডার মতো আচরণ করেছে। এমন নির্বাচন আমি কোনোদিন দেখিনি। পশ্চিমবঙ্গের নির্বাচন পরিস্থিতি নিয়ে ইতোমধ্যেই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, শিবসেনা পার্টির উদ্ধব ঠাকরে এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সহ একাধিক বিরোধী নেতার সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন মমতা। তবে ভবিষ্যৎ জোট বা কৌশল নিয়ে এখনই কিছু বলতে চাননি তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, আমি কেন রাজভবনে যাব? শপথ নিতে গেলে যেতাম, ওরা দখল করেছে। আমি পদত্যাগ করতে যাব না। আমরা ভোটে হারিনি, আমি ইস্তফা দেব না। এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি পরিষ্কার করে দেন, রাজনৈতিকভাবে তিনি লড়াই চালিয়ে যাবেন এবং ক্ষমতা ছাড়ার কোনো প্রশ্নই উঠছে না। তৃণমূল প্রধান বলেছেন, তার চেয়ারের প্রতি কোনো আগ্রহ নেই, মানুষের জন্য কাজ করবেন। তিনি বলেছেন, যদি সঠিকভাবে পরাজয় পেতাম তবে নিশ্চয়ই পদত্যাগ করতাম,
কিন্তু আমাকে জোর করে পরাজিত করা হয়েছে, ফলে পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। আরও জানিয়ে দেব, আবার যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্য, সতর্কাবস্থায় ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের উপর হামলা ঘটেছে। এতে উপসাগরীয় অঞ্চলে নতুন করে যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে। কাতার থেকে আল জাজিরার প্রতিনিধি আসাদ বেগ জানিয়েছেন, রিপোর্ট লেখা পর্যন্ত এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। তবে আমিরাত দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। অন্তত একটি ড্রোন ফুজাইরা এলাকায় তেল শোধনাগারে আঘাত হেনেছে। এতে সেখানে কর্মরত ৩ ভারতীয় আহত হয়েছেন। আমিরাতের পূর্ব উপকূলে অবস্থিত ফুজাইরা একটি কৌশলগত জ্বালানি কেন্দ্র হিসেবে পরিচিত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে একযোগে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়ে এই হামলা চালানো হয়েছে। গত এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আমিরাতে এই হামলায় সবচেয়ে বড় উত্তেজনার ঘটনা। এর ফলে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিটি এখন খাদের কিনারায় দাঁড়িয়ে। আমিরাত এই হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করলেও তেহরান রিপোর্ট লেখা পর্যন্ত দায় স্বীকার করেনি। কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, পাকিস্তান, ভারত সহ বিভিন্ন দেশ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। উল্লেখ্য, ইরান যুদ্ধের সময় অন্তত 7টি আরব দেশ হামলার শিকার হয়েছিল। সে সময় আরব আমিরাতকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল অন্তত 6,413টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। আমিরাতকে যে বার্তা দিতে তেল স্থাপনায় হামলা, আল জাজিরার বিশ্লেষণ। সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত গুরুত্বপূর্ণ ফুজাইরা তেল স্থাপনায় হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ফুজাইরার ওই তেল স্থাপনায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আহত 3 ভারতীয় নাগরিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুবাই ভিত্তিক সাংবাদিক নাতাশা তুরাক জানিয়েছেন, এই হামলাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ফুজাইরা অঞ্চলটি আমিরাতের জন্য একটি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র। তিনি উল্লেখ করেন, এই শিল্পাঞ্চলে অবস্থিত হাবশান ফুজাইরা তেল পাইপলাইন দেশটির জ্বালানি অবকাঠামোর অন্যতম প্রধান অংশ। বিশ্লেষকদের মতে, এই পাইপলাইনটি আমিরাতের মোট তেল রপ্তানির প্রায় 50 থেকে 60% বহন করে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হল, এটি ওমান উপসাগর উপকূলে অবস্থিত, যার ফলে তেল পরিবহনের ক্ষেত্রে হরমুজ প্রণালী এড়িয়ে সরাসরি আন্তর্জাতিক বাজারে পৌঁছানো সম্ভব হয়। নাতাশা তুরাক বলেন, এই স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হলে তা একটি স্পষ্ট বার্তা বহন করে। তার ভাষায়, ইরান যেন আমিরাতকে জানাতে চাচ্ছে, তোমরা যদি মনে করো হরমুজ প্রণালী এড়িয়ে নিরাপদে তেল রপ্তানি করতে পারবে, তবে আমরা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রেও আঘাত হানতে সক্ষম। তবে এই হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি ইরান সরকার। দেশটির পক্ষ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ধরনের হামলা মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক তেল বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ফুজাইরার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র